এখানে দুটো আছে টয়লেট। একটা বেশি টয়লেট নাই। আপনার ওই টয়লেটেই থাকুন, ওই টয়লেটেই ঘুমান। ইন্ডিয়ার নিজের পাছায় কাপড় নেই, তার বাংলাদেশ দিয়ে কেন? হাসিনাকে দেবো না, হাসিনাকে পাঠাবো না। রেখে দাও ভাই তোমাদের দেশেই। আচ্ছা, পেইন্টিং করা হচ্ছে। বেঁচে থাকুন, তাই নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরাতে হবে। রাজধানীর সেগুনবাগিচায় সচিবালয়ের 7 নম্বর ভবনে ঘটেছে ভয়াবহ অগ্নিকাণ্ড। আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান ফায়ার সার্ভিস কর্মীরা। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সকলেই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো বন্ধুরা, বরাবরের মতো আজকেও আপনাদের সামনে ফানি ফ্যাক্ট ইউটিউব চ্যানেল থেকে দেশে চলমান ঘটে যাওয়া মজার সব ফানি ভিডিওগুলি নিয়ে আপনাদের সামনেই চলে আসলাম। তো আজকের এই ভিডিওতে আমরা এই সব মজার ক্লিপগুলি দেখব, তাই আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর এই ভিডিওটি আমরা নিয়েছি ফানি ফ্যাক্ট ইউটিউব চ্যানেল থেকে। তো এই চ্যানেলটির লিঙ্ক, ওই ভিডিওটির অরিজিনাল লিঙ্ক আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, ওখান থেকে চেক আউট করতে পারেন। আর সেই সাথে নিয়মিত যারা আমাদের আরো এমন ভিডিও দেখতে চান, তারা আমাদের চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন। তো বন্ধুরা, এবার ভিডিওটি দেখা যাক। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ ফানি ফ্যাক্টস। আজকের পুরো ভিডিওটা মজার নয়। সচিবালয়ের অগ্নিকাণ্ডের ঘটনাটা আপনাকে কিছুটা বেদনা দিতে পারে। মোট কথায় দেশে চলমান সবগুলো ভাইরাল ভিডিও দেখতে পাবেন একসাথে, যেগুলো দেখে কিছু সময় আপনি মন খুলে হাসবেন, আবার কিছু সময় স্তব্ধ হয়ে যাবে। সো লেটস স্টার্ট। ততদিনে যদি চট্টগ্রাম দখল হয়ে চট্টগ্রাম দখল করার প্রশ্ন এখানেও। আমি তো এই জন্যই বলছি, ইন্ডিয়ার নিজের পাছায় কাপড় নেই, তার বাংলাদেশ দিয়ে কেন বাংলাদেশ নিয়ে কেন চিন্তিত? ফারুক হাসানের মুখের ভাষা, ফারুক হাসান সত্য কথা বলছে, এই জন্যই তার মুখের ভাষা খারাপ মনে হয়েছে। মনে রাখবেন, নিম পাতা তিতো হলেও এটা অস্বীকার করার কোনো জায়গা নাই। দিনে 3 বেলা পাকিস্তান আর চীন ঠেলার উপর রাখে, তারা আসছে আবার আমাদের চট্টগ্রাম দখল করতে। এটা হাস্যকর। আপনারা একটা কাজ করেন, ওই ভারতকে লাথি মেরে বাংলাদেশের সঙ্গে যুক্ত হয়ে যান। হার্টবিট বেড়ে যাবে, আবার মেডিকেল ভিসা নিয়ে ভারতেই আসতে হবে, আবার বাইপাসের ধারে কোনো হাসপাতালে ভর্তি হতে হবে, আবার আমাদের টাকাতেই এখানে চিকিৎসা করাতে হবে। ব্যবহার করতে চান? আমার মাথায় টয়লেট আছে 3টা। আপনাদের অফিসে একটা টয়লেট নেই, আপনি দেখান। আপনি দেখেন এখন ভিডিওতে, আমার অফিসে এখানে 2টা আছে টয়লেট। টয়লেট অফিসে একটা বেশি টয়লেট নাই। আপনার ওই টয়লেটেই থাকুন, ওই টয়লেটেই ঘুমান। মাফ করুন আমাকে, আপনি ওই টয়লেটেই থাকুন। আপনি থাকুন ভালো করে, টয়লেটে একটা বালিশ নিয়ে নিন, একটা কোল বালিশ নিন। তারেক ভাই, একটা কোল বালিশ নিয়ে শুন, টয়লেটে শুয়ে থাকুন। ওই টয়লেটে শুয়ে হিজবুত তাহরির আর আনসারুল্লাহ বাংলা নিয়ে স্বপ্ন দেখেন। কি বলবো? এমন মিছিল বিশ্বের কোথাও আছে? মাঠে ঘাটে হাঁকবো না, গুবার খাবো না, এটা কোনো কথা? আপনারা কি বলেন? জয়দীপ অনেকক্ষণ ধরে হাত তুলছেন, আমার ডিবেটের সময় শেষ। কিন্তু গাইস, দাওয়াত দিয়ে টকশো দিনে ডিবেটে না পেরে গেছে গিয়া। তারিক ভাই আজকে মলম ব্যবসায়ীদের ব্যবসায় লাল বাতি জ্বালাই দিছে। ঠিক আছে, 3-4 দিন আগের একটা ভিডিওতে দেখলাম তারিককে টকশো দিনে 2 মিলিয়ন ভিউজ নিয়েছে। সেই লোভে আজকে টকশোতে আসছে, আজকে মান ইজ্জত পুরো প্লাস্টিক করে দিচ্ছে। তবে তারিক ভাই, আপনি বেজ্জতি না করলেও পারতেন। হাসিনাকে ছাড়বো না, হাসিনাকে ছাড়বো না, হাসিনাকে দেবো না, হাসিনাকে পাঠাবো না। হাসিনাকে ছাড়বে না, হাসিনাকে দিবে না, হাসিনাকে দেওয়ার দরকারও নাই। আপনারা আপনাদের বৌদিকে ধরে রাখেন, আমরা আবার ফালাই যাওয়া মেয়েকে ঘরে তুলি না। আপনাদের জিনিস আপনারাই এখন আগলাই রাখেন। একদমই তাই, কারণ আমরা জানি যে এই রুলসে বাংলাদেশ ইতিমধ্যে বিভিন্ন জায়গা থেকে ফতোয়া জারি করা হয়েছে, বাংলায় বেশি কথা বলা যাবে না, বাংলা ভাষা সেখান থেকে দূরত্ব রাখতে হবে। ঢাকা থেকে শুরু করে বিভিন্ন কলেজ, বিভিন্ন ইউনিভার্সিটি, সেখানে কিন্তু ইতিমধ্যে ফতোয়া জারি করা হয়েছে। উর্দু ভাষায়, আরবি ভাষায় সেখানে লেকচার দেওয়া শুরু হয়েছে। ও মাই গড, কত বড় বাটপারে মিথ্যা নিউজ। উর্দু আরবিতে কথা বলতে হবে। এদিকে আমি বাংলাদেশে থাকি, এই নিউজ না জানা আমি ওদের থেকে জানতে হয়। কে জানে, ডক্টর ইউনূস সাহেব হয়তো ওদের পার্সোনালি বলে আসছে। গাইস, মিথ্যা কম বেশি সবাই বলে, কিন্তু মিথ্যাকেও যে একটা শিল্পের পর্যায়ে নিয়ে যাওয়া যায়, এটা আপনি শুধুমাত্র ইন্ডিয়ান নিউজ চ্যানেলগুলোকে দেখলেই বুঝতে পারবেন। ওরা নির্লজ্জতার শেষ পর্যায়ে চলে গেছে। রাজধানীর সেগুনবাগিচায় সচিবালয়ের 7 নম্বর ভবনে ঘটেছে ভয়াবহ অগ্নিকাণ্ড। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 19টি ইউনিট। রাত 1:52 ওই ভবনে আগুন লাগে। আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান ফায়ার সার্ভিস কর্মীরা। রাত থেকে আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন ফায়ার ফাইটাররা। নেন, মিশন সাকসেস। এ যেন ছোটবেলায় দেখা বাংলা সিনেমার গল্পের মতো। প্রেমিকার পরীক্ষা ভালো হয় নাই, তাই লাইব্রেরিতে ডেকে আগুন দেওয়ার মতো।
এবং একটা দুঃখজনক ঘটনা ঘটেছে, সেটা সকালবেলা যখন ফার্স্ট আওয়ারে এসে আমাদের একজন ফায়ার ফাইটার পানির পাম্প থেকে লাইন সংযোগ করছিল, ওই সময় রাস্তা পার হওয়ার সময় একটা দ্রুতগামী ট্রাক তাকে আঘাত করে মেডিকেল হসপিটালে তাকে মৃত ঘোষণা করা হয়। কেউ নিজের অপকর্ম ঢাকতে নাটক সাজায়, আবার কেউ সাহায্য করে। দিন শেষে ক্ষতিটা হয় আমাদের দেশের। আমরা হারালাম একজন ফায়ার ফাইটার, বীর সৈনিককে। এই তো আমাদের সোনার বাংলাদেশ। না, শর্ট সার্কিট যেটা করে না, এটা কোনো পরিকল্পনা আছে, এটা পরিকল্পিত ভাবে কোন আগুনটা লাগাই দিছে। ভিতরে যত নথিপত্র আছে কিনা পুড়ে গেছে। গ্যাস ভাবতে অবাক লাগে, এমন একটা দেশে বাস করি যেখানে নিজেদের অপকর্ম লুকানোর জন্য সচিবালয়ে আগুন লাগানো হয়। এর চেয়ে লজ্জাজনক কিছু হতে পারে না। মনে হলো যে এটা পুরো পরিকল্পিত ভাবে। এর পুরো ব্যর্থতা অন্তর্বর্তীকালীন সরকারের। তারা উপদেষ্টা বাছাই ভুল করেছে। দীর্ঘ 16 বছরের লুটপাটের সুবিধাভোগীদের ধরে এনে যদি আবার উপদেষ্টা পদে নিয়োগ দেওয়া হয়, তাহলে এমনটা হওয়া একদম স্বাভাবিক। আগুন লাগলে যে ব্যবহারটা করি, সেই ব্যবহারটা যদি বাংলাদেশ সচিবালয়ের ক্ষেত্রেও করি, তাহলে তো অবশ্যই প্রশ্ন থেকে যায়। একটা ফায়ার সার্ভিস থেকে আগুন ধরায় নিবাচ্ছে, সেটাও বন্ধ করে দিচ্ছে। আগুন নিবানোর যে একটা তৎপরতা, যে একটা কার্যক্রম, এটা আমরা ফায়ার সার্ভিসের ভিতরে আমরা দেখতে পাই নাই। প্রশাসন তো অবশ্যই ব্যর্থ, ফায়ার সার্ভিসেও ব্যর্থ, এবং এই আজকে আগুন লাগানোর পিছনে রাষ্ট্রের যে ফুসফুস যাকে বলা হয়, যে সচিবালয়, যেখান থেকে রাষ্ট্র পরিচালিত হয়, এই রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ স্থাপনে আগুন লাগার পিছনে অবশ্যই গভীর ষড়যন্ত্র কাজ করছে। গাইস, বুঝলেন কিছু? ফায়ার ফাইটারদের মাঝে অবহেলা। এখনো প্রত্যেকটা পদে পদে স্বৈরাচারের লোক বসবাস করতেছে, যাদের উদ্দেশ্য একটাই 24-এর আন্দোলনকে ব্যর্থ করা এবং নিজেদের স্বার্থে দেশ চালানো, নিজেদের পেট বাঁচানো। দেখুন, আমাদের জাতি 71-এ স্বাধীন হয়েছে, কিন্তু 24-এ এসে আমরা স্বাধীনতার স্বাদ পেয়েছি। এই স্বাধীনতা আমরা হারাতে চাই না। আমাদের গভর্নমেন্টের আরো বেশি সতর্ক হওয়া উচিত এইসব বিষয় নিয়ে। অবশ্যই। কুত্তালিক। আচ্ছা, পেইন্টিং করা হচ্ছে। গাইস, আপনারা যে যাই বলেন না কেন, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কিন্তু ভিডিওর সাথে পারফেক্ট ম্যাচিং করছে। গাইস, এখানে আসল কাহিনী হচ্ছে রাতের আধারে আওয়ামী লীগের পোলাপাইন জয় বাংলা লিখে গেছে। দিনের আলো ফুটতেই এটাকে আরো সুন্দরভাবে পেইন্টিং করা হচ্ছে। হাই হাই, আহারে বেচারি দিঘি, চাচ্চু আওয়ারাইকা বিপদে পড়ে গেছে। না পারতেছে বলতে, না পারতেছে সহ্য করতে। আগে ওর মা কিরাস খাইতো, এখন ওই খায়। বাহ, রুকো যারা। आशिक बनाया, आशिक बनाया, आशिक बनाया। শুধু দিঘি না, সবগুলো নজর এই দিকে। গাইস, এখানে কিছু হয়ে গেলে দোষটা তো হইবে সাকিব খানের, কিন্তু নজর তো খারাপ অন্যজনের। কথা আছে না, চোখ যে মনের কথা বলে। ভাতিজি এখন চাচ্চুর প্রেমে হাবুডুবু খাইতেছে। কোথা থেকে আসছেন? আমি আসছি গাজীপুর থেকে। প্রেম করেন? এই মেয়েকে পটাতে হবে। নিউ ক্রাশ ইন সোশ্যাল মিডিয়া। আই এম ম্যারিড। ও, আপনি ম্যারিড? একদমই বোঝা যাচ্ছে না। শুরু হতে না হতেই কাহিনী শেষ। সুখ নেই জীবনে আমার, আছে শুধু দীর্ঘশ্বাস। গাইস, বিবাহিত পুরুষ বলে কথা, লাইফে সুখ না থাকারই কথা। তুমি নেই তাই হৃদয়ে বসবাস, আমি এতটা কি দোষ পাশে থাকা ভাবি শুধু মুখ বুজে সহ্য করতেছে। করেছি, তোমার যতটা ভাবির অনেক ধৈর্য আছে। গাইস, ভাইয়ের সাথে পৃথিবীর সর্বোচ্চ ধৈর্যশীল নারী, তিনি শুধু মুখ বুজে সহ্য করতেছে, আল্লাহ আল্লাহ করতেছে। আজকে শুধু বাসায় নিয়ে নাই, তোমার কোন কোন জায়গায় ব্যথা কষ্ট সব বের করা হবে। মিস্ত্রি ভাই, আলহামদুলিল্লাহ ভাই, আজকে আমার ছেলে হয়েছে। ও, গুড নিউজ। 3 বছর ধরে বিদেশে। আমি ভাই আল্লাহ দিছে। আল্লাহ বলে বলা দিছে ভাই, 3 বছর প্রবাস করে। গাইস, আল্লাহ চাইলে সবকিছুই পারে, তাই না?
ভাইয়ের কাছে অন্য কেউ পানি ঢেলে চলে গেছে। এই যে ভাই ব্রাদার, জীবনে যাই করো না কেন, বিয়ে করে বউ রেখা বিদেশ যায় না, তাহলে কিন্তু ফিরে আইসা বউ পাইবেন না। প্রয়োজনে একটু কষ্ট করে 5-10 বছর একসাথে বিদেশ করে আইসা বিয়ে করবেন, লাইফটাকে সুন্দরভাবে কাটাই দিবেন। লাইফে টাকার মূল্য আছে, কিন্তু টাকাই সব না। আর একটা সপ্তাহ গেলে 24 সালটা সফলভাবে বরবাদ। অবশ্য এক সপ্তাহ না, মাত্র 3 দিন আছে। ঠিক আছে, 24 সাল তো চলে যাচ্ছে। এই বছরটা আপনার কেমন কাটলো কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, আজকে আমার কি চশমায় কেমন লাগতেছে সেটাও জানাবেন। উল্টাপাল্টা কিছু বললেন না, ভালো বা খারাপ সেটা বললেন। মেসি আর রোনালদো তারা কিন্তু ফুটবল খেলার পাশাপাশি তারা ছোটখাটো একটা বিজনেস করে। কি বিজনেস বলতে পারেন, তাদের কিন্তু একটা ফার্ম আছে। সেই ফার্মে রোনালদো মূলা চাষ করে এবং মেসি অস্ট্রেলিয়ান গরুর দুধ দোয়ায়। এগুলো তারা বাজারে বিক্রি করে প্রচুর টাকা ইনকাম করছে এবং সেই টাকা দিয়ে তারা তাদের সংসার চালাচ্ছে। এছাড়াও মেসি এবং রোনালদোর ফার্মে যে ছাগলগুলো আছে সেগুলোকে তারা কুরবানি ঈদ আসার আগে সেগুলোকে হাটে উঠায় এবং অধিক মূল্যে বিক্রি করে এবং সেই টাকা দিয়ে তারা তাদের ছেলেমেয়ের পড়াশোনার খরচ চালায়। মেসি আর রোনালদো ছাগল ফার্মের নাম্বার 1 ছাগল হয়েছে এটা। কেমনি যে ফার্ম থেকে পালায় আসলো বুঝতেছি না। আমি শিওর সিকিউরিটি গার্ডের অবহেলার কারণে আজকে আমাদের এই ভিডিও দেখতে হচ্ছে। ভাগ্যিস মেসি আর রোনালদো বাংলা বোঝে না, নাইলে বলতো বউ যখন ঝিকিমিকি বেলুন কেনার বায়না ধরে তখন পার্ট টাইম একটু ব্যবসা করতে হয়, ফুটবল খেলার টাকায় কি আর সংসার চলে? ভারত হটাও এবং ভারতের পণ্য বর্জন আন্দোলন বাংলাদেশে এখন তুঙ্গে। এমনকি বাংলাদেশের দোকানগুলো থেকে দেশপ্রেমিক ক্রেতা ভারতীয় পণ্য কিনছে না। সাধারণ ব্যবসায়ী ও কৃষকদের অভিযোগ, মোদীর ভুল কূটনৈতিক কৌশলের কারণে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কের অবনতি হয়েছে এবং কলকাতা সহ গোটা ভারতের ব্যবসায়ীরা উপর হয়েছে। আর এমন পরিস্থিতির জন্য মোদীর উপর ফুঁসে উঠেছে কলকাতা সহ গোটা ভারতের ব্যবসায়ী এবং কৃষকরা। সাংবাদিক সম্মেলনে রাজ্যের প্রাক্তন মন্ত্রী পূর্ণেন্দ্র বসু বলেন, আমরা চাই দেশের গণতন্ত্র বেঁচে থাকুক, তাই নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরাতে হবে। क्या बात है মোদিজি, অন্যের পিছনে বাস ঢুকাইতে এখন নিজের পিছনে বাস ঢুকার উপক্রম হয়ে গেছে। অলটাইম মানুষের ক্ষতি করতে করতে প্রতিবেশী প্রত্যেকটা রাষ্ট্রকে শত্রু বানাই রাখছে। সবাই মিলে একসাথে চাপ দিলে মোদি এমনি হারিয়ে যাবে। বাংলাদেশের সাথে সম্পর্ক নষ্ট হওয়ার পর কলকাতার ব্যবসায়ীরা পথে বসে গেছে, একই সাথে পথে বসেছে কৃষকরা। বাংলাদেশ কলকাতার কৃষকদের জন্য বড় বাজার ছিল, সেই বাজার হাতছাড়া হওয়ার পরই কৃষকরা তাদের পণ্য বিক্রি করতে পারছে না, পণ্য পচে যাচ্ছে। ঠিক আছে, এটা কিন্তু সত্য ছিল। কলকাতার জন্য বাংলাদেশ ছিল অনেক বড় একটা মার্কেট, নষ্ট হয়ে যাচ্ছে। আর এরই প্রতিবাদে ভারতীয় টেলিভিশন চ্যানেল রিপাবলিক বাংলার সিনিয়র এডিটর হিসেবে কর্মরত ময়ূখ রঞ্জন ঘোষের বাড়ি কৃষকরা ঘেরাও করেছে। কৃষকদের অভিযোগ, এই উন্মাদ সাংবাদিকের কারণেই বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কের অবনতি ঘটেছে। ভারতের পণ্য আর বাংলাদেশে পাঠানো যাচ্ছে না। গত 2 দিন আগে এই উন্মাদ সাংবাদিকের বাড়ি কৃষকরা ঘেরাও করে বিক্ষোভ করেছে। তাদের দাবি, ময়ূখ রঞ্জনের বাড়ি এখান থেকে উচ্ছেদ করতে হবে। বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক নষ্টের পিছনে ময়ূখ রঞ্জনকে ভারতের শত্রু হিসেবে আখ্যা দিয়েছে তারা। তাদের কেউ কেউ দাবি তুলেছে তার বাড়ি উচ্ছেদ করে সেখানে পাবলিক টয়লেট করতে হবে। ভেরি গুড। থাকবে না বাংলাদেশ, থাকবেই না বাংলাদেশ। বাংলাদেশ ঠিকই থাকবে, এখন মলম বিক্রেতা নিজের বাড়িই থাকবে না। আওয়ামী লীগের পার্টি অফিসের মতো ওর বাড়িতে এখন পাবলিক টয়লেট বানানো হবে। শত হলো আওয়ামী লীগ রিপাবলিক, এক গলের গরু তো, শেষটা কিরকম হবে এটাও স্বাভাবিক। কে বলছি, কোন চ্যানেল? চ্যানেলটা কোন চ্যানেল? আমি রিপাবলিক বাংলা দালাল। জবাব ভয় পাচ্ছেন নাকি? দালাল তো আপনি। গ্যাস দেখলেন তো, হ্যাঁ, আমাদের পরে দাদা বাবুরা টের পাচ্ছে এই হকারগুলো আস্তে একটা দালাল। এদের কাজই হচ্ছে প্রতিদিন পাবলিকরে বকচুদ বানাইবে আর নিজেরা ভিউজ বিজনেস করবে, লাখ লাখ টাকা ইনকাম করবে। এতদিন আমরা বলতাম, কেউ বিশ্বাস করতো না, এখন দাদা বাবুরাই বলতে শুরু করছে। যাই হোক, অনেকটা পরিবর্তন আসতে শুরু করছে। ফেনীতে ক্লাস ছাত্রীর হাত চেপে ধরে সফট বলেন শিক্ষক। মিনোয়েল দা টিচার। क्या करूं ओ लेडीज मैं हूँ आदत से मजबूर, क्या करूं ओ लेडीज मैं हूँ आदत से मजबूर। কালকে আমি 18 লোক তো একটা ভিড়তে বসে গেছি। এটা আসছিল 10-12 জন আসছিল, গাড়ি দিয়ে আমি চলে গেছি। এটা কি হতে পারে জায়গাটা? আমি আপনি কোন কি, এটা তো পাড়া দিয়ে এরকম করে নিয়ে বুঝছেন, এটা হয়তো অন্য ঘটনা ঘটছে। তুমি আসলে অন্য ঘটনা ঘটছে। এই যে জায়গাটার আবাদ আর হওয়াই লাগছে, আর হওয়াই না, আবাদ আর হইতো না এখানে। গাইস, পোলাপেন ফুল দেখতে গেছে ভালো কথা, ছবি তুলবি তাও ঠিক আছে, বাট মাঠে শুয়ে কেন ছবি তুলতে হবে? চাচার ফসলগুলো নষ্ট করে ফেলছে, এই জায়গায় আর ফসল হইতো না জীবনেও। এই গাইস, আজকে প্রচুর শীত পড়ছে, কোনোভাবে কম্বলের ভিতর থেকে বের হওয়া যাবে না। কার কার সেম অবস্থা?
কমেন্টে জানান। এই শীতে ফ্যামিলিকে বোঝাতে ব্যর্থ আমার যে একটা বউ দরকার। হ্যাঁ, আমিও ব্যর্থ। গাইস, ভিডিও শেষ পর্যায়ে বলতে চাই, ভিডিওটা যেহেতু এই পর্যন্ত দেখছেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, যদি সম্ভব হয় একটা শেয়ার করে দিবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে ফেলবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বাই। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমরা দেশের চলমান ঘটে যাওয়া মজার সব ফানি ক্লিপগুলো দেখলাম। তো এই সব ক্লিপগুলো দেখে বেশ ভালোই লাগলো। আপনাদেরকে কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর নেক্সট টাইম কেমন ভিডিও পেতে চান আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর নিয়মিত যারা আমাদের আরো এমন ভিডিও দেখতে চান তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন। তো বন্ধুরা, আজকে পর্যন্তই। আরেকটি নতুন ভিডিও নিয়ে দেখা হবে। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।